আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে রুমে শুয়ে আছি। বাসায় কেউ নেই, শুধুমাত্র আমার ছোট দেবর আছে, যাকে আমি আমার নিজের ভাইয়ের মতো মানি। কারণ আমার স্বামীর ছোট ভাই বলে কথা, আর তাছাড়া আমার স্বামীও তার ছোট ভাইকে অনেক ভালোবাসতো। তো সেই হিসাবে সে ছোট ভাই হিসাবে আমিও তাকে নিজের ভাইয়ের মতোই মানি। বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে আমার চোখ লেগে গেল আমি বুঝতেই পারিনি। এদিকে দেবর মাঝরাতে ডাইনিং রুমে হাঁটাহাঁটি করতেছিল। তখন আমার দেবর আমার রুমের দিকে উকি দিল। তারপর আমার দেবর টিপে টিপে আমার রুমে চলে আসলো। আমার রুমে ঢুকে আমার দেবর খারাপভাবে আমার গায়ে হাত দিল। সে গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার দেবর আমার গায়ে হাত দিয়েছে। তখন আমি চিৎকার করে বললাম, মারুফ তুই এইখানে? এত রাতে তুই আমার রুমে কি করতেছিস? তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা। আমি বললাম, তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। মারুফ তখন রুম থেকে বের হলো না। তখন সে নানা রকম খারাপ ইঙ্গিত দিয়ে আমার কাছে আসার চেষ্টা করে। আমি তখন তাকে বললাম, দেখ আমি কিন্তু বাসার সবাইকে চিৎকার করে ডেকে আনবো। তখন সে ভয় পেল না। ভয় না পেয়ে সে উল্টা আমাকে বলতেছে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আর এই কথাটা আমি নিজেও ভালো করে জানি, আর এটাও ঠিক, কেউ প্রমাণ ছাড়া কখনো এই কথা বিশ্বাস করবে না। আর আমার কথা তো আরো বেশি বিশ্বাস করবে না। ইদানিং আমি খেয়াল করতেছি সে যেন আমার দিকে কেমন কেমন ভাবে তাকায়। আমার স্বামী মারা যাওয়ার পরে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি আমার মনকে শক্ত করে আমার দেবরকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আমি ওরে টান দিয়ে বাহিরে বের করে দিয়ে দরজাটা আটকিয়ে দিলাম। আমার 40 দিনের একটা বাচ্চা আছে। 2 মাস আগে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবলমাত্র আমিই জানি। মানুষটা মারা যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি। আর তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না, কারণ আমার স্বামী মারা যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে পোড়া কপালি অপায়া ছাড়া কিছুই বলে না। শ্বশুর বাড়ির সবার মন রক্ষা করে আমাকে চলতে হয়। স্বামী মারা যাওয়ার পরে এমনিতে আমি অনেক ভয়ে থাকি। তাছাড়া আমার দেবরের চাহনি আমার কাছে তেমন একটা ভালো সুবিধার মনে হচ্ছিল না। এতদিন যা ভাবছি আজকে তাই সত্যি হলো। বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে খুব ভয় পেতে লাগলাম, আর নিজেকে খুব একা মনে হচ্ছিল। পরের দিন সকালবেলা আমি ফ্রিজ থেকে এক টুকরা মুরগির মাংস বের করলাম, আর ভাবতে থাকলাম গতকালকে রাতের ঘটনা আমি তো এই পর্যন্ত কাউকে বলিনি। আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে গেছে, এখনো আসেনি। সকাল 11টা বাজে, দেবর এখনো ঘুমাচ্ছে। রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম, রাতের বেলা আমাকে ভয় দেখালেও দিনের বেলা হয়তোবা আমাকে কিছু বলবে না, কিন্তু দিনের বেলা সে আরো বেশি ভয়ানক। সে রান্না করে এসে আমার হাতটা খপ করে ধরে ফেললো। আমি অনেক চেষ্টা করছি ছাড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবে ছাড়তেছে না। আমি খুব ভয় পেয়ে গেছি। ভাগ্যক্রমে কে যেন হঠাৎ করে দরজায় নক করতেছিল। আমার দেবরও ভয় পেয়ে গেছে। সে আমার হাত ছেড়ে দিয়ে সেই দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখে আমার শাশুড়ি। আমি আমার শাশুড়িকে দেখে একটা মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যে উনি আসছে, যাই হোক এখন আমার একটু নিরাপদ। আমার দেবরকে দেখে আমার শাশুড়ি বলল, কিরে মারুফ তুই এখনো বাসায় বাহিরে যাসনি? আমার দেবর বলল, এই তো রেডি হচ্ছি, যাব। মারুফ দৌড়ে এসে আমার কাছে এসে বলতেছে, কথাটা যেন কাউকে বলো না, বললে তোমার কিন্তু খবর আছে। মারুফ আঙ্গুল উঁচু করে আমাকে এরকম করে হুমকি দিয়ে গেল। ভয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি একটাই ভয় পাইতেছিলাম, হয়তো দেবরের হাত থেকে আমি আমার ইজ্জতটা রক্ষা করতে পারবো না, হয়তোবা আমি দেবরের হাত থেকে বাঁচবো না। এই চিন্তাটাই আমাকে কুরে কুরে খাচ্ছে। নিজের বাবা মা বেঁচে নেই, একটা ভাই আছে, সেও তার নিজের পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। আমার দায়িত্ব কিভাবে নিবে সে? তাছাড়া আমার একটা বাচ্চাও আছে। সব কিছু ভেবে অনিশ্চয়তা জীবন নিয়েও আমি এই বাড়িতেই পড়ে আছি। কোথায় যাব? লেখাপড়াও তত বেশি জানি না, যা জানি টুকটাক, এগুলো দিয়ে তো কোথাও চাকরিও পাবো না। বিকেলবেলা আনমনা হয়ে খাটের পাশে বসে আছি। মেয়েটা আমার পাশে শুয়ে আছে, আর মনে মনে ভাবতেছি শাশুড়িকে সবকিছু খুলে বললে হয়তো উনি আমার কথা বিশ্বাস করবে। কিন্তু আমার হাতে তো যথাযথ কোনো প্রমাণ নাই যে যেটা দিয়ে আমার শাশুড়িকে বিশ্বাস করাইতে পারবো। আমার স্বামী বেঁচে থাকতে আমার দেবর কিন্তু এমন ছিল না। সে আমাকে সব সময় বড়ভাবে সম্মান দিয়ে কথা বলতো, আমার বাচ্চাটাকে আদর যত্ন করতো। কিন্তু অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি আমার শাশুড়িকে এই কথাগুলো জানাবো। বুকে অনেক সাহস নিয়ে শাশুড়ির কাছে গেলাম। শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম। তারপরে আমি সবকিছু তাকে খুলে বললাম। কিন্তু শাশুড়ি আমার কাছে প্রমাণ চাইলো, কিন্তু আমার কাছে তো প্রমাণ নেই। তখন আমি আমার শাশুড়িকে বললাম, প্লিজ মা, আজকের রাতটা আপনি আমার সাথে থাকবেন। আর এই কথাটা যেন আমার দেবর কোনোভাবে জানতে না পারে। আমার কান্নাকাটি দেখে শেষে আমার শাশুড়ি রাজি হলো। তবে আমার এইটা ভেবে ভালো লাগছে যে আমার শাশুড়ি এই প্রথম আমার কোনো কথা বিশ্বাস করছে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আমার শাশুড়ি আমার সাথেই থাকলো, আর ভয়ে প্রতি রাতেই আমি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতাম। কিন্তু আজকে ঘরের লাইটটা আমি অফ করে ঘুমালাম বললেও ভুল হবে, কিন্তু আমি ঘুমের অভিনয় করতেছি। আজকে আমার জায়গায় আমার শাশুড়ি ঘুমাইছে, আমি একটু দূরে দূরে সরে আছি, আর রুমটাকে এত অন্ধকার করে রাখছি যেন বুঝতেই না পারে যে আমার জায়গায় আমার শাশুড়ি শুয়ে আছে। আর দরজাটাও ইচ্ছা করে খুলে রাখছি। রাত 1টা বাজতে না বাজতে আমার দেবর আমার রুমে চলে আসলো।
আর আমি ফিস ফিস করে আমার শাশুড়িকে বললাম, মা আপনার ছেলে চলে আসছে। আর আমার দেবর রুমে ঢুকে আমার শাশুড়ির হাত ধরে ফেললো, আর আমি সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দিলাম। আমার শাশুড়ি তো তার ছেলেকে দেখে অবাক। আমার দেবরের চেহারা তো একদম দেখার মতো ছিল, সে তো তার মাকে দেখে আরো বেশি অবাক হয়ে গেল। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে, কেউ কাউকে কিছু বলতেছে না। আমার দেবর লজ্জা পেয়ে মাথা নিচু করে তার রুমে চলে গেছে। আমার শাশুড়িও আমাকে কিছু না বলে তার রুমে চলে গেল। আমি জানি না তার মতামত কি হবে। তবে যাই হোক, মনে হচ্ছে আজকে একটু শান্তিতে ঘুম আসতে পারবো। এই সংসারে একমাত্র আমার কাছের মানুষ, ভরসার মানুষ ছিল শুধুমাত্র আমার স্বামী। তিনি মারা যাওয়ার পরে আমার মাথার উপর থেকে সেই ভরসার হাতটাও চলে গেছে। মানুষটা খুব ভালো ছিল, তার ভাইয়ের বিপরীত। এসব ভাবতে ভাবতে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় গিয়ে দেখি সবাই একসাথে নাস্তা করতেছে। আমার শাশুড়ি সবার সামনে আমার দেবরকে অপমান করতেছে। আর এটা দেখে তো আমি ভীষণ অবাক, কারণ যেই শাশুড়ি কখনোই আমাকে পছন্দ করে নাই, আমার সবকিছুতে দোষ ধরছে, সেই শাশুড়ি আজকে আমার পক্ষ নিয়ে কথা বলতেছে। আর এই দৃশ্য দেখে আমি আমার নিজেকে সামলাতে পারতেছিলাম না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। এটা দেখে আমি মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো আমার দেবর নিজেকে শুধরাই নিছে। পরের দিন আমি আমার রুমে আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, এমন সময় আমার দেবর আমার রুমে এসে আমার মুখটা চেপে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। আমার সাথে খুব জোরাজুরি করা শুরু করলো। এই অবস্থায় আমার বাচ্চা চিৎকার করে কান্না শুরু করে দেয়। আমার বাচ্চার চিৎকারে আমার শ্বশুর শাশুড়ির ঘুম ভেঙে যায়। তারা আমার রুমে এসে দেখে আমার রুমে আমার দেবর। তাদেরকে দেখে আমার দেবর তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে দরজা আটকায় ফেলে। এবার আমার শাশুড়ি আমার কাছে তাকে শাস্তি দেওয়ার কথা জানতে চায়। আমার শাশুড়ি বলে, তুমি বলো তাকে কি শাস্তি দেওয়া যায়। আমি তখন মনে মনে ভাবলাম, এই জায়গায় যদি আমার নিজের ভাই হইতো, তখন আমি আমার শাশুড়িকে বললাম যে তাকে আরেকবার একটা সুযোগ দিয়ে দেখেন আর তাকে বিয়ে করাই দেন। তখন তার জীবনে কেউ আসলে আর সংসারের চাপে সে হয়তো বদলে যাবে। আর তাছাড়া তার তো বিয়ের বয়স হয়েছে, টাকা পয়সা মোটামুটি ভালোই রোজগার করে। তো পরে আমার শাশুড়ি আমার কথায় রাজি হয়ে যায়। শ্বশুরও বলে, ঠিক আছে বৌমা, আমি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার ব্যবস্থা করব। একদিন আমি নামাজ পড়ে উঠতেছিলাম, তখন আমার দেবর আমার কাছে এসে তার কাজগুলোর জন্য ক্ষমা চাইতেছিল। আমিও তাকে ক্ষমা করে দিলাম। আমার স্বামী মারা যাওয়ার পর অনেকে আমাকে বলছিল দেবরকে বিয়ে করে নিতে, কিন্তু আমি রাজি হইনি। যদিও আমাদের সমাজে বিয়ে করার অনুমতি আছে, আমি আমার দেবরকে সবসময় নিজের ছোট ভাইয়ের মতো ভেবেছি। আমরা আমাদের সম্পূর্ণ পরিবারে একের ভরসা অন্যজন। আমার দেবরের ইনকামেই আমাদের পুরো সংসার চলে। আমার সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে এখন আমার শাশুড়ি। আমার শাশুড়ি যদি সেদিন আমাকে সাপোর্ট না করতেন, তাহলে আমি হয়তো বা এই সমাজের চোখে ঘৃণার পাত্রী হয়ে যেতাম। এখন আমি আমার শ্বশুর শাশুড়ি দেবর যাকে নিয়ে অনেক ভালো আছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে কখনো কেউ আমার নিজের লাইফ মিলাবেন না, এগুলো শুধু অন্য আপুদের গল্প। যাই হোক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সব সময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।